নাও আজকে আমাদের ইংলিশ রাইটিং সেট 23 নম্বর ক্লাস। তো 23 নম্বর ক্লাস তোমরা দেখবে ক্লাসের আমাদের এইখানে নাম্বারগুলো ভুলভাল থাকলেও প্লেলিস্টে কিন্তু একদম পরপর সাজিয়ে দিয়েছি। তো আজকে আমি প্লেলিস্ট দেখে এই নাম্বারটাকে করলাম যে হ্যাঁ আজকে এটা 23 নাম্বার ক্লাস হচ্ছে। আর তোমাদের মিসলেনিয়াসের দেখেছো একটা পুরো আমাদের কিছু কোয়েশ্চেন্স বাকি ছিল কোন একটা ক্লাসে, সেগুলো সমস্তটা নিয়ে একবার একটা কম্পাইল একটা ক্লাস করে দিয়েছি 1.5 ঘন্টা মতো। ঠিক আছে, ওইটাকে যারা কমপ্লিটলি দেখোনি দেখে নেবে। ওখানে বেশ কিছু কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টগুলো মোটামুটি পিএসসির খুব ফেভারিট কনসেপ্ট। হ্যাঁ দেখো, একটা কথা বলি, পিএসসির কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করা ওটা সেমই থাকে। মানে ইংরেজিতে যা আসে ওইগুলো ঘুরিয়ে ফিরিয়েই বিসিএসেও যা আসে, ক্লার্কশিপেও, মিসলেনিয়াস, ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্যাটার্ন ওয়াইজ হতে থাকে। সো এই ক্লাসটিকে খুব ভালো করে দেখে নিও, কিন্তু এখনও যারা দেখোনি শুরু থেকে শেষ, এবং প্রপার নোটটাকে তৈরি করে নিও নিজেদের মতো করে। আজকে আমাদের ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ পার্টিসিপল। আমরা প্রিভিয়াস ক্লাসে পার্টিসিপল সম্পর্কে পড়েছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম পার্টিসিপলকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম বলো তো? পার্টিসিপল 3টে ভাগে। ভেরি গুড। কি কি? 3টে ভাগে। খুব সুন্দর। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ ঠিক, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল কখন ইউজ করি আমরা? প্রেজেন্ট, অতীতে কোনো একটা কাজ কন্টিনিউ হয়ে গেছে। সেটা কি করে হলো? প্রেজেন্ট পার্টিসিপল অনগোয়িং চলছে সেটাকে। ইয়েস, অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে হ্যাঁ ভেরি গুড। দেখো, অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে, অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, আজকের ক্লাসটিতে কোনো দিকে অন্য দিকে মন দিও না, এই দিকে ধ্যান রাখো। হ্যাঁ, অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, ভেরি গুড। আর তারপরে বলো, পাস্ট পার্টিসিপল কোথায় ব্যবহার করি আমরা, কোন ক্ষেত্রে? কাজটা হয়ে গেছে। কমপ্লিটেড অ্যাকশন, যেটা স্যার কমপ্লিট হয়ে গেছে সেই জায়গাটা ইউজ হয়। ভেরি গুড। মানে পাস্টের কমপ্লিটেড অ্যাকশন, তাই তো? পাস্টের ইয়েস স্যার। কমপ্লিটেড অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশন হলে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি। ভেরি গুড। আচ্ছা, পাস্ট পার্টিসিপলকে কমপ্লিট অ্যাকশনের সাথে না আর একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে একটু পারফেক্টিভ, সরি প্যাসিভ সেন্স আসবে, একটু প্যাসিভ সেন্স। ঠিক আছে, প্যাসিভ সেন্স আসলেও আমরা পাস্ট পার্টিসিপলকেই ব্যবহার করি। এবার কথা হলো দাদা, প্যাসিভ সেন্স মানে কি? দেখো, প্যাসিভ সেন্স মানে আমি একটা বাংলা বাক্য বলছি, ঠিক আছে, বললাম কি যে আমি পড়ে থাকা গাছের উপরে বসেছিলাম। ইংরেজি কি হবে? আমি পড়ে থাকা গাছের উপরে বসেছিলাম, অর্থাৎ আই স্যাট, আই ওয়াজ সিটিং। সিটিং অন এ ফলেন ট্রি। বসেছিলাম বলেছি, পাস্ট ইনডেফিনিট। আই স্যাট অন আ, ফলেন ট্রি। হ্যাঁ আই ফলেন স্যাট ট্রি। অন আ ফলেন ট্রি, ভেরি গুড। তাহলে দেখো তো, এই ট্রিটা ফলেন ট্রি মিন্স কমপ্লিটেড অ্যাকশন অফ পাস্ট, পাস্টের একটা কমপ্লিটেড অ্যাকশন, গাছটা পড়ে গেছে। এবার গাছ তো একা একা পড়েনি, নিশ্চিত রূপে তাকে কাউকে কিছু ফেলা হয়েছে, বুঝতে পারছো? তার মানে কারো দ্বারা করেছে। হ্যাঁ ঠিক, অর্থাৎ পাস্ট পার্টিসিপল আমরা যেমন কমপ্লিটেড অ্যাকশন, পাস্টের কমপ্লিটেড অ্যাকশনের জন্য ব্যবহার করি, তেমনি প্যাসিভ সেন্সও কিছুটা কাজে লাগবে পাস্ট পার্টিসিপল ব্যবহার করার জন্য। ভেরি গুড। যেমন আমি আরও একটা এক্সাম্পল বলছি। আমি বললাম কি, লেখা চিঠি, ইংরেজি কি? রিটেন। রিটেন লেটার, ভেরি গুড। লেখা চিঠি, তাহলে রিটেন মানে কেউ সে চিঠিটাকে লিখেছে। হ্যাঁ, দ্য লেটার ওয়াজ রিটেন, এমনটাই লিখি আমরা, তাই না? দ্য লেটার ওয়াজ রিটেন মিন্স রিটেন লেটার। ঠিক, তো সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলকে আমরা কমপ্লিটেড পাস্টের অ্যাকশন বা প্যাসিভ সেন্সে ইউজ করি। আচ্ছা, ভেরি গুড। তাহলে পারফেক্ট পার্টিসিপলকে আমরা কোথায় ইউজ করি? পূর্বে কোনো একটা ঘটনা ঘটেছে, তার আগে একটা কোনো ঘটনা। তার মধ্যে একটা আগে একটা পরে। ভেরি গুড। তার মানে দাঁড়ালো এই যে অতীতের সিরিজ অফ অ্যাকশন যদি থাকে, আরেকবার বলি, অতীতের সিরিজ অফ অ্যাকশন যদি থাকে, তাহলে পুরনো যে কাজটা তার ক্ষেত্রে পারফেক্ট অংশটুকুন মানে সরি পারফেক্ট পার্টিসিপল করব, তাই না? ভেরি গুড। তাহলে এখানে আমরা কি দেখছি যে ওল্ডেস্ট, এমনটা লেখাই বেটার হবে, ওল্ডেস্ট পাস্ট অ্যাকশন, তাই না?
ওল্ডেস্ট পাস্ট অ্যাকশন বলতে কি বুঝি আমরা? যে পূর্বে কোনো অ্যাকশনটা কাজ আগে হয়নি। হয়েছে এরও পূর্ব। হ্যাঁ, মানে পূর্বের পূর্ব, ওই জন্য ওল্ডেস্ট বললাম। ওল্ডেস্ট বা ওল্ডারও বলতে পারো, দুটো কাজ যদি থাকে, দুটো কাজ থাকলে ওল্ডার, আর দুটোর বেশি থাকলে ওল্ডেস্ট, ঠিক? তাহলে ওল্ডার বা ওল্ডেস্ট পাস্ট অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পারফেক্ট পার্টিসিপল ইউজ করি, পারফেক্ট পার্টিসিপল। যেমন একটা এক্সাম্পল বলো তো দেখি, একটা সেন্টেন্সে এক্সাম্পল বলো। রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে গিয়েছিলাম। ভেরি গুড, রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে গিয়েছিলাম। তার মানে অতীতের সিরিজ অফ অ্যাকশন হচ্ছে আমি ঘুমোতে গিয়েছিলাম আর রাতের খাবার খেয়েছিলাম। কোন কাজটা আগে হয়েছিল? আমি খাবার খাবার খাওয়া। খেয়েছিলাম খাবার তো। খাওয়া। তাহলে এই খাবার খাওয়ার কাজটাকে আমরা পারফেক্ট পার্টিসিপলে করে দেব, তাই না? অর্থাৎ লিখব হ্যাভিং ফিনিশড মাই মিল আই ওয়েন্ট টু বেড, এমনটা করব। Sleep. ওকে, ভেরি গুড, সাবাস, এটাকে খুব ভালো করে আমরা বুঝেছি। চলো আমি আজকে একটা কাজ করি, এইটার ওপরে আমি 10টা এক্সাম্পল দিই, এইটার উপরে 10টা এক্সাম্পল দিই, এইটার উপরে 10টা এক্সাম্পল দিই, ঠিক আছে? এই এক্সাম্পলগুলো করার পরে তারপর আজকে তোমাদেরকে আমি প্যারাগ্রাফ রাইটিংস করাবো। দেখো আমি এখানে 5টা প্যারাগ্রাফ রেখেছি সুন্দর সুন্দর দেখে, এটা করাবো। চলো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে, মজা লাগবে তোমাদের ক্লাসে। চলো সবাই লেখার জন্য প্রস্তুত? প্রেজেন্ট পার্টিসিপলের উপরে বেস করে এবার আমি দেব প্যারাগ্রাফ। আর ইউ রেডি? প্যারাগ্রাফ নয়, হ্যাঁ দাদা। এক একটা করে সব মানে সেন্টেন্স লিখবে, 1 2 3 4 এরকম করে করে লিখবে। রেডি নয় কিন্তু দাদা, তোমাকে থামতেও বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়ে নাও ভাই, খেয়ে নাও। কারণ তোমরা বোধহয় গ্রুপ ডিসকাশন করছিলে না একটু আগে? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ ঠিক, তারপরে আমি খেয়ে নিয়েছি। না খুব ভালো করেছো। আচ্ছা আমি একটা সাজেশন দিই, বলছি কি গ্রুপ ডিসকাশনটা তোমরা রেকর্ড করতে পারো? না স্যার। গ্রুপ ডিসকাশনটা যদি কারো বাড়িতে কম্পিউটার আছে যারা গ্রুপ ডিসকাশনটা করে? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক। গ্রুপ ডিসকাশনটা দেখো, দাদা রেকর্ড করলে তুমিই রেগে যাবে তোমাকে যদি পাঠাই। এমন কিছু না ঠিকই ঠিকই, শোনো, এই গ্রুপ ডিসকাশনটা যে তোমাদের কত বড় উপকারে লাগবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না। হ্যাঁ, একবার পরীক্ষার হলে ঢোকো, তারপর তোমরা বুঝতে পারবে যে গ্রুপ ডিসকাশনটা কতটা ইম্পর্ট্যান্ট। কেন জানো? গ্রুপ ডিসকাশনে দেখবে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে বেশি জল ঘোলা হয় যে কোয়েশ্চেনগুলোই কনফিউজিং। ওকে, আর এই কনফিউজিং কোয়েশ্চেন তোমার পরীক্ষার হলে তোমারও কনফিউজ করবে তোমাকে, যে এইটা উত্তর হবে না ওইটা উত্তর হবে। আর তখন পরীক্ষার হলে মনে পড়বে, হ্যাঁ দীপাঞ্জন এই কথাটা বলেছিল, এটা উত্তর হবে, সৌরভ এটা বলেছিল, হ্যাঁ কিন্তু সঠিক উত্তর এটা ছিল। দেখবা এটা খুব উপকার হবে। হ্যাঁ, সো যারা গ্রুপ ডিসকাশন করছো না তাদের বলবো, তোমরা ওর জন্যই বলছি যারা গ্রুপ ডিসকাশন করতে পারে না, যারা বিভিন্ন চাকরি বাকরি করছে, ওই জন্য বলছিলাম রেকর্ডেড হলে বাকিরাও একটু সুযোগ পেত ওটাকে শোনবার। ঠিক আছে, চলো ঠিক আছে। স্যার তাই যদি হয় তো সবাই মিলে একদিন জয়েন্ট করে করে একটা আলোচনা করে করে যদি ডেট ঠিক মানে টাইমটা ফিক্সড করে নেওয়া যায় তাহলে তো ভালোই হয় না? হ্যাঁ এবার দেখো, আমার তো বলার আমরা কথা, 7-8 জন করি হ্যাঁ মাত্র। বেশ একদম, যদি দুজন থাকে তবুও করবে, একজনে তো আর হবে না, দুজন থাকলেও করবে, এটা বন্ধ করো না। হ্যাঁ, গ্রুপ ডিসকাশনটাকে যারা হালকাভাবে নেয় না, নিচ্ছে, তারা আলটিমেটলি ক্ষতি করছে নিজের, এটা আমি বলবো আর কি। যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই অবশ্যই গ্রুপ ডিসকাশন, ওটা না করলে আমাদের স্যার পেটের ভাত হজম হয় না প্রত্যেকদিন। হ্যাঁ খুব সুন্দর, দেখেছো এটা এটা একটা সোশ্যাল বন্ডিংও তৈরি হচ্ছে। না দাদা, অনেকে বলেছে আমাকে যে টাইমের জন্য করতে পারছে না, ওই টাইমে টিউশন থাকে বলে করতে পারছি না, আচ্ছা। ডেট টাইমটা অন্য টাইমে করতে, ঠিক এরকম ঠিক, বলছিল আমি আমাকে। ওই জন্যই আমি বলছিলাম যে ওটাকে যদি একবার মানে রেকর্ড করা যেত। তবু আমি বলে রাখছি, দেখো যদি তোমাদের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যদি কারো বাড়িতে কম্পিউটার থাকে, তাহলে OBS মানে ওপেন ব্রডকাস্টিং স্টুডিও বলে একটা স্টুডিও পাওয়া যায়, যেটা দিয়ে আমিও রেকর্ড করি। হ্যাঁ, মানে এই যে ক্লাসটি রেকর্ড হচ্ছে এই OBS-এই রেকর্ড হচ্ছে, এবং এটা ওপেন ব্রডকাস্ট স্টুডিও, মানে এটার জন্য কোনো ফিস অ্যাপ্লাই দেওয়া লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। এটাকে ইনস্টল করলে, হ্যাঁ তোমাদের ওই গুগল মিট থেকে যখন ক্লাস করবে তখন এটাতে জাস্ট রেকর্ডটাকে অন করে দিলে ওটা রেকর্ড হতে থাকবে। কে কী বলছে না বলছে সবটা শুনতে পাবে। বেশ, এটা যদি পসিবল হয় একটু দেখো, যদি কেউ এই বিষয়ে করতে পারো তো আমাকে একটু ইনফর্ম করো। চলো এবার এদের এক্সাম্পলগুলো লেখো। আমি কি বলবো? তাহলে সবার প্রথমে আমি কাকে বলছি? প্রেজেন্ট হ্যাঁ দাদা পার্টিসিপল এবার দেখি।
হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল বলছি, লেখো। আমি বাংলা বাক্য বলবো, সেটা তোমাকে ট্রান্সলেট করতে হবে। লেখো ফুটছে এমন জল গড়িয়ে পড়ল। 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 2 নম্বর লেখো ঘেউ ঘেউ করছে এমন কুকুর কামড়ায় না। ঘেউ ঘেউ করছে এমন কুকুর কামড়ায় না। তারপরে লেখো কান্নারত শিশুটি ক্ষুধার্ত ছিল। কান্নারত শিশুটি ক্ষুধার্ত ছিল। কান্নারত শিশুটি ক্ষুধার্ত ছিল। তারপরে লেখো ঝলমলে চাঁদ মাঠটা আলোকিত করেছিল। ঝলমলে চাঁদ মাঠটি আলোকিত করেছিল। মাছটি মানে স্যার? মাঠ মানে ফিল্ড। ঝলমলে চাঁদ মাঠটিতে বা কি বললাম যেন, মাঠটি আলোকিত করেছিল। ভেরি গুড। তারপরে লেখো বয়ে চলা নদীগুলি সুন্দর। বয়ে চলা নদীগুলি সুন্দর। বয়ে চলা নদীগুলি সুন্দর। তারপরে লেখো চলছে এমন পাখা শব্দ করছিল। চলছে এমন পাখা শব্দ করছিল। চলছে এমন পাখা, পাখা মিন্স ফ্যান, শব্দ করছিল। তারপরে লেখো আমি হাসছে এমন একটি মেয়েকে গেটে দেখেছি। আমি হাসছে এমন একটি মেয়েকে গেটে দেখেছি। আমি হাসছে এমন একটি মেয়েকে গেটে দেখেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তারপর ঝরছে এমন পাতায় মাটি ঢাকা পড়েছিল। ঝরছে এমন পাতায় মাটি ঢাকা পড়েছিল। মাটি মানে এখানে সয়েল লিখবে, কি লিখবে এখানে মাটি শব্দটাকে? স্যার গ্রাউন্ড। ইয়েস, ব্যাস, আর কোনো কথা নাই, গ্রাউন্ড লিখবে। হ্যাঁ ঠিক ঠিক। মানে এটাকে আবার সয়েল লিখে দিও না। হ্যাঁ, ট্রান্সলেশন মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনের ব্যাপারটা নয়। ওকে চলো নেক্সট লেখো জ্বলছে এমন বাতিটি উষ্ণ ছিল। জ্বলছে এমন বাতিটি উষ্ণ ছিল। জ্বলছে এমন বাতিটি উষ্ণ ছিল। আচ্ছা স্যার, বলো। বলছি স্যার এখানে যে এটা উষ্ম, মানে উষ্ম আর গরম এই দুটো শব্দ কি আলাদা নাকি একই মিনিং? একই শব্দ। তারপরে লেখো উড়ছে এমন একটি পাখি ঘরে ঢুকে পড়ল। উড়ছে এমন একটি পাখি ঘরে ঢুকে পড়ল। আমি জাস্ট এক্সাম্পলগুলো তোমাদের দিতে চাইলাম যে অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করি এবং সেটা অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয়। ওকে, আমরা কিন্তু এখানে পার্টিসিপাল ফ্রেজের কথা বলছি না। হ্যাঁ, পার্টিসিপাল ফ্রেজের কথা কেন বলছি না, আমি কিন্তু এখানে শুধুমাত্র পার্টিসিপলগুলোর কথাই বলছি। কারণ পার্টিসিপাল ফ্রেজ আসলে কি হবে ভাই? পার্টিসিপাল ফ্রেজ যদি আসে তাহলে কি হবে? ওই আগের দিন লিখেছিলে ওই মানে স্ট্রাকচারটা পার্টিসিপল প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। সাবাস। যখনই পার্টিসিপাল ফ্রেজে মানে এদেরকে যখন আমরা ফ্রেজে লিখবো না,
এদেরকে ফ্রেজে লিখলে তখন আর সিঙ্গেল পার্টিসিপল ইউজ হবে না, তো তখন একটা পার্টিসিপল থাকবে, আর সেই পার্টিসিপলের পরে তার একটা অবজেক্ট আসবে বা তার কোনো মডিফায়ার্স আসতে পারে, বুঝতে পারছো? এই সমস্তটাকে মিলিয়ে ঝুলিয়ে একটা ফ্রেজ তৈরি হয়। সো এখানে আমরা ফ্রেজ হিসাবে লিখছি না, এখানে আমরা জাস্ট অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি। চলো এই কয়টাকে আগে করো, তারপর অন্য কথা। দ্রুত দ্রুত হাত চালাবো, প্রত্যেকে লেখার চেষ্টা করব। আচ্ছা এক এক করে বলো, এক এক করে বলো, টাইম দিব না আমরা বেশি। ফুটছে এমন জল গড়িয়ে পড়লো, কি লিখবে? গড়িয়ে পড়ে ইংরেজি বলে দিই, স্পিল ওভার। SPILL, স্পিল ওভার মানে গড়িয়ে পড়া। হ্যাঁ, তো এটাকে পাস্ট টেন্সে লিখবে, যেহেতু স্পিলড ওভার লিখবে, জাস্ট এখানে একটা ইডি দিয়ে দেবে। হ্যাঁ বলো এবার তাহলে। বয়েলিং ওয়াটার স্পিলড ওভার। হ্যাঁ ভেরি গুড, তাহলে লেখো প্রথমটা, দ্য বয়লিং ওয়াটার, দ্য বয়লিং ওয়াটার স্পিলড ওভার। ওকে, আমায় এখানে তোমরা একজন বলো তো দেখি, এটা বুঝতে পারলাম না এমন কেউ আছি? মানে এই ধরনের বাক্য যখন আমাদের রাইটিংসের মধ্যে থাকবে বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব, এটা লিখতে পারবো না এমন কেউ নেই তো? না স্যার। ভেরি গুড। তারপরে 2 নম্বরটা আছে, ঘেউ ঘেউ করছে এমন কুকুর কামড়ায় না। The barking dog বার্কিং ডগ। not The bite. barking dog doesn't bite. এইটা কি ওই প্রোভার্বসটা পুরো লিখে দেবো, বার্কিং ডগ সেলডম বাইট? না আমি ওটা লিখবো না, আমরা এটাকে অ্যাজ ইট ইজ লিখবো। ঘেউ ঘেউ করছে এমন কুকুর ইংরেজি কি? দি বার্কিং ডগ। পার্কিং ডগ। হ্যাঁ, তো ঘেউ ঘেউ করছে এমন কুকুর মানে লেখো এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ। আচ্ছা স্যার, একটা কথা বলি, দ্য বার্কিং ডগ ডাজ নট বাইট। হ্যাঁ ঠিক আছে, আসবে আসবে, শোনো দেখো স্যার আমি বলছি এখানে এ বার্কিং ডগ করছি, দা বার্কিং ডগ করলে হবে না? সাবাস, স্পেসিফাই করছি। আমি ওই জায়গাটাতেই আসছিলাম, যে তোমরা দা ডা হয়ে বললে। গেল তো স্যার বার্কিং ডগ টি হয়ে যাবে, মানে কুকুর টি হ্যাঁ হয়ে তো যাবে না। স্পেসিফাই তো করছি, আমি তো ওই কুকুরটাকেই বলছি, আমি তো অন্য কোনোকে বলছি না রে ভাই। হ্যাঁ ঠিক আছে, না, এখানে একটা প্রজাতিকে বলছে, যে শোনো, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। শোনো হ্যাঁ শোনো এক্স্যাক্টলি। শোনো 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 প্রজাতিকে বললে ভালো করে শোনো, এখানে আমাদের এ আর দা এর মধ্যে ব্যাপার আছে। যখন আমি দাকে ব্যবহার করছি, দা ব্যবহার করলে সেটা স্পেসিফাই হয়ে যায়, বুঝেছো? বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা স্যার। আমায় বলো তো দেখি, দা ম্যান ইজ মর্টাল না ম্যান ইজ মর্টাল? ম্যান ইজ মর্টাল। তো যখন একটা কমিউনিটিকে, একটা গোষ্ঠী, জাতি, হ্যাঁ, বা একটা কি বলে এটাকে, একটা স্পেসিস হিসাবে যখন দেখবে, তখন তার আগে কোনো আর্টিকেল ইউজ করো না, ওকে? বাট এখানে কথাটা হচ্ছে ঘেউ ঘেউ করছে কোনোটাই এমন করব না। কুকুর কামড়ায় না, ওকে? সো এটা একদম জেনারেল একটা এক্সাম্পল, যে আ বার্কিং ডগ নেভার bites, ওকে? এ বার্কিং ডগ নেভার বাইটস, অর্থাৎ যে কুকুরগুলো ডাকে সেই কুকুরগুলো কামড়ায় না, এমনটা এর মানে দাঁড়ালো, ওকে? এ ইউজ করলাম কেন? কারণ ডগ হচ্ছে একটা কাউন্টেবল নাউন, তাই যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে এ ব্যবহার করলাম, ওকে? তাহলে এ বার্কিং ডগ নেভার বাইটস, অর্থাৎ এটা একটা জেনারেল স্টেটমেন্ট। এটা কেমন ধরনের স্টেটমেন্ট হলো? এটা একটা জেনারেল স্টেটমেন্ট হলো, অর্থাৎ এই স্টেটমেন্টের মাধ্যমে আমি কাউকে স্পেসিফিক করলাম না, বরং এটা বোঝানোর চেষ্টা করলাম যে কুকুরগুলো ডাকে বেশি সেগুলো কামড়ায় কম, এটা আর কি বলতে চাইলাম। চলো তারপরেরটা কি আছে? কান্নারত শিশুটি ক্ষুধার্ত ছিল। দ্য Very ক্রাইং বেবি ওয়াজ হাংরি। তাহলে এইখানে কিন্তু এ ক্রাইং দিব না, কারণ এটা জেনারেল স্টেটমেন্ট নয়, এটা স্পেসিফাইড স্টেটমেন্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এখানে লিখবো দ্য ক্রাইং বেবি। শিশুটি বলেছে। ভেরি গুড, তাহলে এখানে লিখবো দ্য ক্রাইং বেবি। দ্য ক্রাইং বেবি কি ছিল? ক্ষুধার্ত ছিল। ওয়াজ হাংরি।
ওকে, দ্য ক্রাইং বেবি স্যার এখানে ওয়াজ ক্রাইং চাইল্ড হাংরি। করা যাবে না? হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, এখানে ক্রাইং চাইল্ড করা যাবে না? হ্যাঁ চাইল্ড করা যাবে। হুম, হ্যাঁ চাইল্ড, আচ্ছা হ্যাঁ। দ্য ক্রাইং চাইল্ড ওয়াজ হাংরি বা দ্য ক্রাইং বেবি ওয়াজ হাংরি। ওকে, বেশ, তারপরে বলো। ঝলমলে চাঁদ মাটি আলোকিত করেছিল। করেছিল, ভেরি গুড। ঝলমলে চাঁদ ইংরেজি কি? দ্য শাইনিং মুন। আচ্ছা ঠিক। এবার দেখো এইখানে যদি আমি লিখি গ্লিটারিং মুন করতে পারি দাদা? হ্যাঁ গ্লিটারিং মুন করতে পারো, কিন্তু একটা জিনিস এখানে যদি আমি লিখি যে এ শাইনিং মুন লিট দ্য ফিল্ড, তাহলে কেমন দাঁড়াবে ব্যাপারটা? মানে দাদা, এটা অনেক হবে মুন না, আছে কারণ তার মধ্যে অনেকগুলো একটা, চাঁদ মানে নেই, শুধু চাঁদ তো একটাই গ্লিটারিং আছে। হ্যাঁ, মুন লিখবো। তো এইটা চাঁদ কি তো লেখা specific উচিত হবে। আমার? এখানে এ লেখা উচিত না দা লেখা উচিত? দা লেখা উচিত স্যার। হ্যাঁ ভেরি গুড। দা শাইনিং মুন। দ্য শাইনিং মুন আলোকিত করেছিল, লিট এলআইটি, লিট দ্য ফিল্ড। ওকে চলো, তাহলে এখানে এ ইউজ করবো না, এখানে দা ইউজ করব। দ্য শাইনিং মুন লিট দ্য ফিল্ড। তারপরে বলো। বয়ে চলা নদীগুলি সুন্দর। সাবাস। দেখো বয়ে চলা নদীগুলি সুন্দর, এটাও এক ধরনের কি এটা ইন জেনারেল একটা স্টেটমেন্ট। হ্যাঁ এটা একটা জেনারেল স্টেটমেন্ট যে বয়ে চলা নদীগুলো সুন্দর লাগে। এবার ঘটনা তাহলে কি দাদা এ দেব, কিন্তু নদীগুলি বলছে যে, বুঝতে পারছো আমার কথা? এখানে যদি বলতো যে বয়ে চলা নদীটি সুন্দর, হ্যাঁ তাহলে পরে আমি অন্য কিছু ভাবতাম, কিন্তু বয়ে চলা নদীগুলি বলছে, তাই এখানে কোনো আর্টিকেল ব্যবহার না করলেও হবে। কি লিখবো? জাস্ট Flowing rivers are beautiful. ভেরি গুড, ফ্লোয়িং রিভার্স Are আর beautiful. বিউটিফুল। সাবাস। আমি খুব খুশি, এই এই জিনিসগুলোই কিন্তু তোমাদের রাইটিংসে কাজে লাগবে। দেখবে আজকে যে প্যারাগ্রাফগুলো রয়েছে ওগুলো লিখতে খুব হেল্পফুল হবে। তারপর বলো দেখি। চলছে এমন পাখা শব্দ করছিল। বেশ, চলছে এমন পাখা, The running fan ভেরি was গুড। দ্য রানিং ফ্যান, দ্য রানিং ফ্যান। দাদা এখানে ফ্যানের ক্ষেত্রে রিভলভিং ফ্যান করা যায় না? বেটার হয় না? না রিভলভিং ফ্যান করা ভাল লাগে না ইংরেজিটা, ঠিক আছে? রানিং ফ্যান। স্যার শব্দ করছিল, এটা কি লিখবো তাহলে? হ্যাঁ দ্য রানিং ফ্যান মেকিং নয়েজ। মেড মেকিং a noise. ওকে দেখো, দ্য রানিং ফ্যান মেড আ নয়েজ, অর্থাৎ চলন্ত পাখাটি শব্দ করছিল। তারপরে বলো। আমি হাসছে এমন একটি মেয়েকে গেটে দেখেছি। বেশ বেশ, তার মানে আমি দেখেছি, এটা সাবজেক্ট ভার্বটাকে আগে লেখো, আই স। হ্যাঁ এবার আই সকে বলবো আই হ্যাভ সিন, কেন নয় দাদা? হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা আগেও I saw বলেছি a বারবার girl. করে। স্মাইলিং গার্ল। হ্যাঁ I আই স saw a laughing girl. স্মাইলিং গার্ল। স্মাইলিং। আচ্ছা দেখো স্মাইলিং আর লাফিং এর মধ্যে একটু তফাৎ আছে, ঠিক আছে? লাফিং হ্যাঁ, মানে মুচকি হাসি আর স্মাইলিং মানে তাচ্ছিল্য স্বরূপ হাসি, জোরে জোরে হাসি। হ্যাঁ আই স হাসি। আ স্মাইলিং গার্ল অন দ্য গেট। অন দ্য নয়, অ্যাট দ্য গেট। অ্যাট দ্য গেট, ইয়েস ইয়েস, অ্যাট দ্য গেট। অ্যাট দ্য গেট। মনে করো কারো নিয়ারেস্ট কোনো কিছু জায়গা হলে সেখানে আমরা অ্যাট ইউজ করি। তাহলে আই স আ স্মাইলিং গার্ল অ্যাট দ্য গেট। ওকে Gate. দেখো লাফ মানে কি বলো তো? লাফ মানে তুমি কাউকে জোক অট্টহাসি। শুনিয়েছো আর সেই অট্টহাসি। জোক শুনে সে হাসছে, হ্যাঁ, এবং তার হাসার জন্য মানে বিরাট ব্যাপার স্যাপার হচ্ছে, মানে সেই হাত উঁচু করে দিচ্ছে, পা উঁচু করে দিচ্ছে, হাত ছুড়ছে, পা ছুড়ছে, আর শব্দ স্যার করছে। তাহলে স্যার ইয়েটা কি হবে, ওই মহিষাসুর ও মর্দিনীর মহিষের হাসিটা? হ্যাঁ ওইটাকে লাফিং বলবে, ঠিক আছে? ওইটাকে লাফিং বলবে। আর যখন ওই লাফিং এর সেন্সটা মানে মাত্রাটা বেড়ে যাবে, তখন মানে মনে করো যে আমি তোমার একটা কোনো, মনে করো তুমি ইংরেজি বলতে বলতে ভুল বলে ফেলেছো, আর তখন আমি হাসছি, তার মানে আমার এই হাসিটি দিয়ে তোমাকে আমি অপমান করা, ইনসাল্ট করার চেষ্টা করছি, তখন জাস্ট আচ্ছা। লাফের সাথে একটা শব্দ জুড়ে দেবে, দ্যাট ইজ অ্যাট। ওকে, অর্থাৎ লাফ অ্যাট মিনস টু ইনসাল্ট সামওয়ান। ওকে, কাউকে তুমি ইনসাল্ট করছো। গেট হলো কেন? যাওয়াটা সেটা। বুঝতে পারলাম না। হ্যাঁ গেট Gate গেট হলো? এটা গেটের Gate, কাছে দাঁড়িয়ে একটা গেট মেয়ে মানে তো হাসছিল। গেট, লোহার গেট, না বেড়ার না, গেট। বাংলাটা ছিল যেতে দেখেছি।
গেটে যেতে- দেখেছি, গেটে গেটে দেখেছি। দেখেছি। ও আচ্ছা 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 ঠিক আছে। মানে গেটে দরজার দেখেছি। কাছে। লোয়ার গেট। আচ্ছা দেখো ও যে বলছে যেতে দেখেছি, মনে করে এটাই আমি লিখেছি, তাহলে কি করবে? মানে তাহলে বাক্যটা দাঁড়াবে কেমন একটু বলো তো দেখি বন্টি আমার। I saw a I smiling saw girl. a smiling girl দাঁড়াও, ওকে বাংলাটা বলতে passing. দাও একবার। ও যেটা লিখেছে ওই আমি গেটে লিখেছি আমি হাসছে এমন এমন একটি মেয়েকে যেতে দেখেছি। ভেরি গুড, সাবাস। আমি এটাকে একটু লিখি, দাঁড়াও। কি যেন বললা, আরেকবার বলো। আমি হাসছে এমন, একটি মেয়েকে আমি যেতে হাসছে এমন একটি মেয়েকে, একটি যেতে মেয়েকে যেতে দেখেছি। ভেরি গুড, দেখেছি। যেতে দেখেছি। এবার বলো তো দেখি এটা কি করব ট্রান্সলেট। I saw a smiling girl smiling girl pass by. আই স এ passed by. স্মাইলিং গার্ল Passed by. পাসড বাই। গোয়িং আউট। কি হবে? What going? গোয়িং, ক্রসিং ক্রসিং। I saw a smiling girl. I saw a smiling girl passed by. I saw a smiling girl going. I saw a smiling girl crossing. এমনটা বলছো। শুধু গো দিলে হবে? দেখো টু গো স্যার। এবার এগুলো সব ঠিক আছে। পাসড বাই যখন দিচ্ছ, সে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, মানে সেন্সটা একটু এরকম আসলো আর কি, যে মেয়েটি পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমি দেখলাম সে হাসছে, এরকম একটা সেন্স দাঁড়ালো। গ্রামাটিক্যালি ভুল নয়, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে গোয়িং বা ক্রসিং যখন ইউজ করছো তখন এরা কি হলো, মানে কি হিসাবে এরা ব্যবহার হচ্ছে একটু বলতে পারো? It's a continuous tense. Passive form এ? Oh, ব্যবহার Dhiran. হচ্ছে। ওকে, আই স আ স্মাইলিং গার্ল গোয়িং অর ক্রসিং। ওকে, এখন ঘটনা হচ্ছে কেন দাদা এমনটা। দেখো আমি তাকে যেতে দেখেছি, হ্যাঁ, তাহলে যেতে দেখেছি ইংরেজি তো টু গো হয়, তাই না? অথচ এখানে টু গো আমরা লিখছি না, গোয়িং লিখছি, ক্রসিং লিখছি। এই যে টু গোটা যে তোমরা বলনি, তোমরা খুব ঠিক বলেছো, টু গোটা কখনো বলবে না, কেন জানো? এই যে স হচ্ছে একটা পারসেপশন ভার্ব, হ্যাঁ, মনে রাখবে পারসেপশন ভার্বের ইমিডিয়েট আফটার কখনো কোনো ইনফিনিটিভ ব্যবহার করা হয় না। ওকে, পারসেপশন ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো পারফর্ম হয় আমাদের কোনো না কোনো জ্ঞানেন্দ্রিয় দ্বারা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই জ্ঞানেন্দ্রিয়গুলো দ্বারা যে কাজ পারফর্ম হয় সেই কাজের ক্ষেত্রে আমরা কখনোই ইমিডিয়েট আফটার দেম ইনফিনিটিভ ইউজ করব না। তাই এখানে আমি ইনফিনিটিভের বদলে কি বসাতে পারি? জেরান্ড বসাতে পারি। সেই অর্থে এইটা ঠিক কথা যে আই স আ স্মাইলিং গার্ল পাস গোয়িং, এমনটা বলতে পারি। আর যেটা আমরা করতে পারি, এই ইনফিনিটিভ না বসালে বেয়ার ইনফিনিটিভ তো বসাতে পারি, মানে উইদাউট টুটাকে বসাতে পারি, গো বসাতে পারি। তাহলে কি বলতে পারি? আই স আ স্মাইলিং গার্ল গো। ওকে, কি লিখবো? আই স এ স্মাইলিং গার্ল গো বলে জাস্ট ফুল স্টপ দিয়ে দেবো। বুঝে গেল? এটাই বলছিলাম স্যার। দুটোই কারেক্ট। স্যার কিন্তু আমি টু গো বলেছিলাম কারণ আমি এটা জানতাম না। হ্যাঁ ঠিক, ওই জন্য টু গোটা টুটা হবে না। হ্যাঁ বেশ, খুব সুন্দর ছিল। তারপরে বল। আচ্ছা স্যার, এখানে আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, ওই যে যেটা বললেন যে কেউ হাসলে যদি তার আগে অ্যাড দেওয়া হয়, ওটা ওই জায়গাটা একটুবার বলবেন, মানে তাকে অপমান করার যেটা বিষয়টা বললেন। হ্যাঁ, মানে মনে করো যে দ্য গার্ল ওয়াজ লাফিং অ্যাট মি when I said the word, বা when I pronounced the word wrongly. ওকে, অর্থাৎ আমি যখন শব্দটিকে ভুলভাবে প্রনাউন্স করেছিলাম তখন মেয়েটি আমাকে মানে আমাকে উপহাস করছিল, তখন এটার মানে হয়ে যায় উপহাস করা। তখন এর মানে কি হয়ে যায়? উপহাস করা। বুঝেছো ভাই? ইনসাল্ট করা কাউকে। ছেড়ে দাও, চলো মানে লাইক তারপরে। এ ফ্রেজাল ভার্ব না স্যার? হ্যাঁ এটা ফ্রেজাল ভার্বের মতন কাজ করলো নাকি? হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ফ্রেজাল ভার্বের মতন কাজ করলো। চলো তারপরে 8 নম্বরটা বলবে। আমি কি এগুলো পুরোটা মুছে দেবো? হ্যাঁ দাদা। ওকে চলো, 8 নম্বর বাক্যে কি ছিল?
ঝরছে এমন পাতায় মাটি ঢাকা পড়েছিল। কি লিখেছো? লিখেছি দ্য ফলিং লিভস কভার্ড দ্য গ্রাউন্ড। ভেরি এরকম তো গুড, লিখেছি। সাবাস। দ্য ফলিং লিভস কভার্ড দ্য গ্রাউন্ড। হ্যাঁ, এটা সঠিক, সুন্দর হয়েছে। তারপরে বলো 9 দাগ। স্যার দাটা না দিলে চলবে না? হ্যাঁ, দাটা না দিলেও চলবে, যেহেতু এখানে প্লুরাল ফর্ম রয়েছে, তুমি না দিতেও পারো। চলো তারপরে আচ্ছা। বলো। জ্বলছে এমন বাতিটি উষ্ণ ছিল। হ্যাঁ, জ্বলছে এমন বাতিটি উষ্ণ ছিল। দেখো এইখানে তোমাকে দা দিতেই হবে, কারণ এটা The The burning the lamp. glowing candle দ্য গ্লোয়িং was ওয়াই ক্যান্ডেল। lamp হ্যাঁ, was one. লাইট lamp, হ্যাঁ। আচ্ছা বাতিটি। দ্য গ্লোয়িং ল্যাম্প ওয়াজ warmed. ওয়ার্ম, WARM। হ্যাঁ, ওয়ার্ম বানান কি? WARM। হ্যাঁ। WORM মানে কি? পোকা পোকা। ওয়ার্ম মানে হ্যাঁ, হচ্ছে এটা মানে পোকা কীট, বা হচ্ছে হ্যাঁ, কীট কীট পোকা এই সমস্ত, ঠিক, ওয়ার্ম। স্যার ব্লোয়িং, স্যার এখানে বার্নিং দিলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, বার্নিংটা এখানে দিবে না, ঠিক আছে, কারণ ল্যাম্প কখনো বার্নিং হয় না। বার্নিং হয় যদিও, সাইন্টিফিক প্রসেসটা তো বার্নিংয়ে, কিন্তু এটাকে আমরা বলবো না, গ্লোয়িং বলবো। দ্য গ্লোয়িং ল্যাম্প ওয়াজ ওয়ার্ম, বা এখানে হট লিখতে পারো, ঠিক আছে। তারপরে 10 নম্বর কি আছে? উড়ছে এমন একটি পাখি ঘরে ঢুকে পড়লো। ভেরি গুড, উড়ছে এমন একটি পাখি ঘরে ঢুকে পড়লো। কি করবে? The flying bird. বার্ড এন্টার্ড একটি যখন লেখা রয়েছে তখন তো A ইউজ A করবে। A flying bird এ ফ্লাইং বার্ড। এন্টার দ্য হাউস। এন্টার পরে কি আবার ইন্টু টিন্টু দেবে নাকি? না না entered room আচ্ছা, এন্টার দ্য রুম। room ভেরি গুড, সাবাস। তাহলে আ ফ্লাইং বার্ড এন্টার্ড দ্য রুম। হ্যাঁ, এখানে এন্টার্ড এর পরে এবার ইন্টু দিও না, ওকে। ভেরি গুড, সাবাস। চলো, ঠিক আছে, সব ঠিক করেছো একদম। এবার পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল লেখো 10টা, দ্রুত দ্রুত লেখো, বাংলাটাকে দ্রুত দ্রুত লেখো। লেখো, ভাঙা ফুলদানিটি মেঝেতে পড়েছিল। ভাঙা ফুলদানিটি মেঝেতে পড়েছিল। ভাঙা ফুলদানিটি মেঝেতে পড়েছিল। 2 নম্বর, আমরা পড়ে থাকা গাছের উপরে বসেছিলাম। আমরা পড়ে থাকা গাছের উপরে বসেছিলাম। 3 নম্বর, সে ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করলো। সে ক্ষতিগ্রস্ত গাড়িটি, আগেরটা কি বললেন স্যার? আগেরটা বললাম আমরা পড়ে থাকা গাছের উপরে বসেছিলাম। আমরা পড়ে থাকা গাছের উপরে বসেছিলাম। 3 নম্বরটা বললাম সে ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করলো। সে ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করলো। তারপর লেখো, পোড়া টোস্ট প্লেটে ছিল। পোড়া টোস্ট প্লেটে ছিল। পোড়া টোস্ট প্লেটে ছিল। তারপর লেখো, আমি ধার নেওয়া কলমটি ফিরিয়ে দিলাম। আমি ধার নেওয়া কলমটি ফিরিয়ে দিলাম। আচ্ছা, তোমরা আমাকে বলো, তোমাদের ট্রান্সলেশনের সময় এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য পাও কি না পাও না? হ্যাঁ পাই তো। এগুলো দিয়েই হয়। হ্যাঁ, লেখো, আমি ধার নেওয়া কলমটি ফিরিয়ে দিলাম, ফুল স্টপ। 5 নম্বর লেখো, এটি একটি লিখিত দলিল। এটি একটি লিখিত দলিল। দাদা 6 নম্বর হবে তো। তাহলে 6 নম্বর লেখো, এটি একটি লিখিত দলিল। তারপরে লেখো 7 নম্বর লেখো, তাহলে বন্ধ দরজাটি, বন্ধ দরজাটি খুলে গিয়ে, বন্ধ দরজাটি খুলে গিয়ে, হ্যাঁ এখানে একটা শব্দ, কুঁকিয়ে উঠল। বন্ধ দরজাটি খুলে গিয়ে কুঁকিয়ে উঠল।
কয়রস্য মানে কি আওয়াজ করে উঠলো? চন্দ্রমুণ্ড, হ্যাঁ এইটা ওই কুঁকিয়ে ভূতের উঠলো। সিনেমা যেটা ক্যাঁক। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এমনটাই। তোমাকে করতে হবে ভাই, বুঝতে পারছি। হলো না আওয়াজটা? ওকে চলো, বন্ধ দরজাটি খুলে গিয়ে কুঁকিয়ে উঠলো। তারপরে তারা, আমাদের গ্রুপ ডিসকাশন তো এরকম হামেশাই হয় জানেন। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ দিনের শেষে এটা করবে, মনটাও ভালো থাকবে, সাথে সাথে পড়াশোনাটাও হবে, তবে বেশি আড্ডা হয়ে যায় না যেন। তারপরে টার্গেট সেট করে নেবে কিন্তু, হ্যাঁ যে না আমি দাদা, আজকে এটুকুন টপিক করে শেষ করি প্লাস এক্সট্রাও আলোচনা হয়। ভেরি গুড। তারপর লেখো তারা তারা ফাঁস হওয়া পাইপটি ঠিক করলো, মানে অ্যাকচুয়ালি ফাঁস কথাটা লিখো, লিক হওয়া এমনটা লেখো। তারা লিক হওয়া পাইপটি বা ছিদ্র হওয়া পাইপটি ঠিক করলো। তারা ছিদ্র হওয়া পাইপটি ঠিক করলো। তারা ছিদ্র হওয়া পাইপটি ঠিক করলো। তারপরে লেখো লাস্ট নাকি 9 নম্বর। 9 নম্বর। না 9 না। নম্বর দাদা। সে একটি হারিয়ে যাওয়া কুকুরছানা, সে একটি হারিয়ে যাওয়া কুকুরছানা খুঁজে পেল। সে একটি হারিয়ে যাওয়া কুকুরছানা খুঁজে পেল। 10 নাম্বার লেখো আমি একটি রাঙানো দেয়াল দেখলাম। শোনার পরে কি? খুঁজে পেল। আচ্ছা, আমি একটি রাঙানো দেয়াল দেখলাম। আমি একটি রাঙানো দেয়াল দেখলাম। চলো এবার এক এক করে বলবে, হ্যাঁ। স্যার 1 নম্বরটা একবার বলুন, 1 নম্বরটা আমার লেখাটা হয়নি। আচ্ছা 1 নাম্বারটাতে কি ছিল একটু বলো তো দেখি। ভাঙা ফুলদানিটি মেঝেতে পড়েছিল। হ্যাঁ, ভাঙা ফুলদানিটি মেঝেতে পড়েছিল। আমি তো আচ্ছা। 10 নাম্বার ভুল গেলাম। 10 নাম্বারে কি? আমি একটি রাঙানো দেয়াল দেখলাম। চলো তারপরে বলো, এক এক করে বলো দেখি। ভাঙা ফুলদানিটি মেঝেতে পড়েছিল, কি করব? দি ব্রোকেন ভ্যাস। The broken vase The vase was on the floor. দ্য ব্রোকেন felt on the floor. ব্যাস, তোমরা যেটা বলবে বলবে, আমি Holding যেটা on লিখবো the- সেটা লিখবই, ওকে? হোয়াট লেফট অন দ্য ফ্লোর হবে? হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু এটা লিখো দ্য ব্রোকেন ভ্যাস লে অন দ্য ফ্লোর। ওকে, লে মানে পড়ে থাকা, থাকা, ওকে? তারপরে বলো, আর লেফট করলে কি হবে? কেউ হয়তো ওখানে এটা ছেড়ে রেখে গেছে। তারপরে আমরা পড়ে থাকা গাছের উপর এটা বসেছিলাম। তো করলামই, উই Sat on a fallen tree. অন আ ফলেন ট্রি, No. তাই তো? উই স্যাট অন আ ফলেন ট্রি। তারপরে বলো 3 নাম্বার। সে ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করলো। ভেরি গুড, কি করবে বলো? He He repaired repaired the the damaged car. damaged car. ভেরি গুড, হি রিপেয়ার্ড দ্য ড্যামেজড কার। তোমরা একটা জিনিস ভালো করেই খেয়াল করতে পারছো যে এক একটা করে পাস্ট পার্টিসিপল সেটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং পুরো একটা সেন্টেন্সের সেন্সটা দিয়ে দিচ্ছে, তাই না? বুঝতে পারছো তো? এবার হ্যাঁ, তোমরা স্যার। যদি বলো যে এটা কি করে হচ্ছে, এটা কি করে হচ্ছে জানো, আসলে এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এই সিম্পল সেন্টেন্সটা আসলো কোত্থেকে? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে এসেছে। কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে এসেছে আমি দেখাই। এই সেন্টেন্সটা হচ্ছে হি রিপেয়ার্ড A car The car. which He was repaired- damaged. He was damaged. হ্যাঁ, হি রিপেয়ার্ড দ্য কার হুইচ ওয়াজ ড্যামেজড। ওকে, এইখানে ড্যামেজড কথাটি ভার্ব নাকি? এইখানে ড্যামেজড কথাটি কিন্তু ভার্ব, ওকে, যেটি ড্যামেজড হয়েছিল, বুঝে গেল? তো এই ক্ষেত্রে বলেছিলাম যে কার আর এই হুইচ এক না আলাদা? এক। অবশ্যই একই। এক। তারপরে কোনো বি ভার্ব আছে?
এই হুইচের হ্যাঁ পরে ওয়াজ ওয়াজ আছে, ওয়ান। তাহলে এই দুটোকে একযোগে ডিলিট করে দেওয়া যায় বলেছিলাম। হ্যাঁ তাহলে হ্যাঁ, কি ঠিক দাঁড়ায় আছে। তাহলে সেন্টেন্সটি? সিম্পল সেন্টেন্স হয় দি রিপেয়ার্ড হি রিপেয়ার্ড হি দ্য কার রিপেয়ার্ড দি ড্যামেজড। কার তো হি এই রিপেয়ার্ড ড্যামেজড দি ড্যামেজ কথাটি, কার হবে, হ্যাঁ দাঁড়াও শোনো আগে একবার। বসিয়ে দেবে। হ্যাঁ, হি রিপেয়ার্ড দ্য কার ড্যামেজড এমনটা পড়ে থাকে তো। এখন এই ড্যামেজ কথাটি কাকে ডেসক্রাইব করে? হি কে, রিপেয়ার কে, না কার কে? কারকে। কার তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে নিশ্চিত রূপে। তাহলে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে না পরে বসে? জেনারেলি নাউনের আগে বসে, তাই এখানে ড্যামেজ করে দেবো। দেখো উপরের সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? সো অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে দাদা। সিম্পল সেন্টেন্স করে আমরা এই পাস্ট পার্টিসিপলগুলোকে ইউজ করছি। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও সিমিলার ঘটনা ঘটবে। চলো 4, পোড়া টোস্ট প্লেটে ছিল। পোড়া টোস্ট প্লেটে ছিল। ওকে, লিখবে এ বার্নড Burnt toast a burnt plate. toast, TOAST, a burnt toast was on the প্লেট was on the plate. Very good. তারপরে 5 নম্বর, আমি ধার নেওয়া কলমটি ফিরিয়ে দিলাম। ভেরি গুড। আমি ফিরিয়ে দিলাম, সাবজেক্ট ভালো I লাগে লেখো। returned the borrowed pen. হ্যাঁ, I returned, very good. I returned the borrowed, BORROWED, borrowed pen. তারপরে এটি একটি লিখিত দলিল। হ্যাঁ, তাহলে লিখবা দিস ইজ আ, এটা আগেও করেছি, রিটেন। হ্যাঁ, দিস ইজ আ written document. This is a written document, DOCUMENT. It is a written document. Document means দলিল, নথি, স্বাক্ষর, সরি সাক্ষ্য, ঠিক আছে? আর যদি জমির দলিল হতো তাহলে কি লিখতাম? ডিড লিখতে হতো। ডিড। হ্যাঁ, ভেরি গুড। তারপরে 7 নম্বর বলো। বন্ধ দরজাটি খুলে গিয়ে কুঁকিয়ে উঠলো। আচ্ছা, বন্ধ দরজাটি খুলে গিয়ে, আচ্ছা তাহলে দ্য ক্লোজড ডোর, তাই তো? দ্য ক্লোজড ডোর মানে বন্ধ দরজাটি কি হলো? Opened. দেখো এই জায়গাটাই সুন্দর ইউজ হবে, এই জন্য এটা আমি দিয়েছি। দ্য ক্লোজ ডোর, হ্যাঁ, কুকিয়ে উঠে খুললো, এমনটা লিখতে পারি, মানে কুকিয়ে উঠে খুললো। দ্য ক্লোজড ডোর ক্রিকড, CREAKED, ক্রিকড, ওপেন। দেখো দ্য ক্লোজড ডোর ক্রিকড ওপেন এর মানে হচ্ছে বন্ধ দরজাটি কুকিয়ে খুললো, বা খুলতে খুলতে কুকিয়ে উঠলো, বা কুকিয়ে কুকিয়ে খুললো, যেভাবে নাও সেভাবেই যাবে। তারপরে বলো স্যার বলো। ক্রেট এটা মানে ক্রিকড, স্পেলিং CREAKED, CREAKED, ক্রিকড। ক্রিকড মানে কুকিয়ে ওঠা। ওকে, তারপরে 8 নম্বর বলো। তারা ছিদ্র হওয়া পাইপটি ঠিক করলো। হ্যাঁ, দে They They fixed the repaired leak. the leakage হ্যাঁ, pipe. দে ফিক্সড। দেখো এই ঠিক করার ক্ষেত্রে না সবসময় ফিক্সডটা ইউজ করবে। দে ফিক্সড দ্য লিকড, Leakage pipe. লিকড পাইপ। ওকে, দে ফিক্সড দ্য লিকড পাইপ। আর যদি লিকেজ করো তাহলে কি করতে হবে? দে ফিক্সড দ্য লিকেজ অফ দ্য পাইপ। ওকে, এমনটা করতে হবে। চলো 9 নম্বর বলো। সে একটি হারিয়ে যাওয়া কুকুর ছানা খুঁজে পেল। ওকে, সে খুঁজে পেল মানে হি বা শি ফাউন্ড He found it. এ লস্ট Dog. পাপি। ওকে, পাপি তারপরে 10 আমি নম্বরে একটি কি আছে? রাঙানো দেওয়াল দেখলাম। আমি একটি রাঙানো দেওয়াল দেখলাম। হ্যাঁ, তো আই স I saw a colored wall. পেইন্টেড বললে আই স এ পেইন্টেড ওয়াল। ওকে, হয়ে গেল। সো আশা করছি এই সেন্সগুলো আমরা খুব ভালোভাবে নিতে পারছি, তাই না? এইবার আসো গুরুত্বপূর্ণ পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। চলো তাহলে এবারে স্টার হেডিং লাগাবে কি? পারফেক্ট পার্টিসিপল। ওকে, লেখো পারফেক্ট পার্টিসিপল কি শো করে? ওই যে or oldest দুটো past ঘটনা action. সাইমালটেনিয়াস
দেখো সাইমালটেনিয়াস অ্যাকশনের জন্য কিন্তু আমরা আবার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। এটা এইভাবে মনে রাখবে যে ওই ইট শোজ সিকোয়েন্সিয়াল হ্যাঁ, ইট শোজ দ্য কমপ্লিশন অফ ওয়ান অ্যানাদার বিফোর ওয়ান অ্যাকশন বিফোর অ্যানাদার অ্যাকশন, মানে কোনো একটা কাজের আগে এই কাজটা শেষ হয়েছে, এরকম সেন্সকে দেখায়। আচ্ছা চলো বাংলা লেখো। ডিনার শেষ করে সে ঘুমোতে গেল। ডিনার শেষ করে সে ঘুমোতে গেল। তারপরে বইটি পড়ে আমি তা ফিরিয়ে দিলাম। বইটি পড়ে আমি তা ফিরিয়ে দিলাম। হাত চালাও দ্রুত। বইটি পড়ে আমি তা ফিরিয়ে দিলাম। তারপর লেখো চাকরি হারিয়ে সে দুঃখিত হয়ে পড়ল। চাকরি হারিয়ে সে দুঃখিত হয়ে পড়ল। তারপরে লেখো ঘর পরিষ্কার করে সে বিশ্রাম নিল। ঘর পরিষ্কার করে সে বিশ্রাম নিল। তারপরে লেখো একবার ফেল করে সে আবার চেষ্টা করলো। একবার ফেল করে সে আবার চেষ্টা করলো। তারপরে লেখো পড়াশুনো করে সে খেলতে গেল। পড়াশুনো করে সে খেলতে গেল। পড়াশুনো করে সে খেলতে গেল। তারপরে ভালোভাবে ঘুমিয়ে সে সতেজ বোধ করলো। কিন্তু ঘুমিয়ে তো আমার আজকে সতেজ বোধ হচ্ছে না। ভালোভাবে ঘুমিয়ে সে সতেজ বোধ দাদা করলো। শুনতে পেলাম না। ভালোভাবে ঘুমিয়ে সে সতেজ বোধ করলো। সতেজ মানে ফ্রেশ। ভালোভাবে ঘুমিয়ে সে সতেজ বোধ করলো। লাঞ্চ কি আছে, লাঞ্চ রান্না করে সে সবাইকে ডাকলো। লাঞ্চ রান্না করে সে সবাইকে ডাকলো। লাঞ্চ রান্না করে সে সবাইকে ডাকলো। প্রবন্ধ লিখে সে তা জমা দিল। প্রবন্ধ লিখে সে তা জমা দিল। লাস্ট টাকা উপার্জন করে সে একটি গাড়ি কিনল। টাকা উপার্জন করে সে একটি গাড়ি কিনল। এই 10টা একটু দেখো।
কেউ কিছু জিজ্ঞেস করছে না, আমি বাইরে ছিলাম কিন্তু। না দাদা। ওকে। আর কোনোদিন এই দুপুরবেলা আর ঘুমোবো না, মানে এতটা বাজে লাগছে। দাদা তোমার জ্বর সর্দি হতে পারে প্রবাবলি। আজকে অবশ্য বৃষ্টি ভিজে স্নান করেছি দুপুরে। এটা হয়, মানে বৃষ্টিতে ভিজে না ঘুমোলে গা ম্যাজ ম্যাজ করে খুব, বৃষ্টিতে ভিজে গরম জলে স্নান করে নিতে হয় সঙ্গে সঙ্গে। আর তাছাড়াও দাদার একটু ঠান্ডা লাগার ধাত আছে, হ্যাঁ হ্যাঁ পুরোনো ভিডিওতে আমি দেখেছি। হ্যাঁ, ঠান্ডাটা একটু বেশি লাগে, বিশেষ করে গরমকালে কিছু হয় না, কিন্তু শীতে ভালোই ঠান্ডা লাগে। পুরোনো ভিডিওগুলোতে মাঝে মধ্যেই দাদার গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে। স্যারের পিত্তা দশা হয়ে গেছে। না, কোল্ড অ্যালার্জি হতে পারে। শীতকালে একটু ঠান্ডাটা বেশি লাগে। সকালবেলায় খালি পেটে লেবু জলটা খেতে হবে। লেবু জল, শুধু গরম জল খাবেন হ্যাঁ। স্যার। গরম জল। এটা সাত্বিক মুভমেন্ট না, শিখিয়েছিল, সাত্বিক মুভমেন্ট। প্রথমে হচ্ছে হালকা উষ্ণ একটু গরম জল খেয়ে নিতে হবে, তারপর লেবু জল খেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওইটা করবো, দেখি কাল থেকে স্টার্ট। স্যার স্যার তাহলে তবে এটা কি বাসি হবে স্যার? মুখে, ইংলিশ তবে সকালবেলা বাসি উঠে মুখে আমি খেতে উষ্ণ হবে গরম গরম জলের পর জলটা। লেবু জল খাবো? হুম না, গরম জলটা খেতে হয়, এটা ডাইজেশন ইমপ্রুভ করে, আর লেবু জলটা খেলে এই যে ঠান্ডা লাগার বিষয়টা কমায়, ভিটামিন সি এর কারণে এটা বাড়ে। ঠিক, ভালো বলছো, স্যার আমি এটা কিছু না কাল স্যার, থেকে করবো। প্রাণায়াম করে নেবেন, ব্যাস সব ছেড়ে চলে যাবে স্যার, শুদ্ধ হ্যাঁ, তাহলে প্রাণায়াম তো 5টা প্রাণায়াম সকালে। করতে হবে, অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা, ঠিক, ভ্রামরী, উদ্গীত। কোল্ড এলার্জি অনেক খতরনাক, অনেক শ্বাসকষ্ট হয়ে যায় কোল্ড এলার্জি। আমি এটা সাফার করি। রাতে তো মোটামুটি ধরো শীতের 46 সময়। 46 টাকার এক পাতা প্যারাসিটামল স্যার, খাওয়া দাওয়ার পর প্যারাসিটামল খাওয়া ভালো না, ঠান্ডা সব থেকে লাগলে। বাজে, অনেক দেশে ব্যান করে দিয়েছে। কিডনি ড্যামেজ হয় প্যারাসিটামল বেশি খেললে। এখানে আপনি যদি মানসিক অনুভূতি জ্ঞান মাধ্যম নিজে আপনার যেটা ভালো বুঝেন স্যার সেটা করবেন, আর স্যার পরিষ্কার কথা বলবেন। আমন্ডের এই তো বাংলার বাঘ, বাংলার বাঘ, তাই না? বাংলার বাঘ। স্যার আমন্ডের সঙ্গে গোলমরিচটাও খেতে মানে পারেন। খুদ পাগল হয়ে যাবে, দরকার নেই। না ঠিক আছে, মানে আমি এটা দেখি কাল থেকেই শুরু করব, মানে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার উইথ লেবু জল, তাই তো? হ্যাঁ, লেবু হ্যাঁ। জলটা তো ঠান্ডা আর নর্মাল জল। তাছাড়া স্যার আমন্ড খেলে তার সঙ্গে হ্যাঁ, ওটা মানে হালকা উষ্ণ গরম জল হলে ভালো হয়, তবে উষ্ণ গরম জলে ভিটামিন সি কাজ করে না, তার জন্য স্যার বললাম সকালে এমনি আগে নর্মাল খালি জল। পেটে গরম জলই খাওয়া উচিত, লেবুটা খাওয়া উচিত না, কারণ অনেকেরই গ্যাস হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক লেবু আছে, জল খেয়ে খেয়ে গ্যাস দেখবো হয় না, যদি গ্যাস ঠিক অসুবিধা হয়। হয় কিনা। হয়। ঠিক আছে, ওকে। স্যার আপনার চিত্তে যা চাইবে আপনি তাই করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই হ্যাঁ, বলেছেন। যদি হোমিওপ্যাথিক হয় এক মাস থেকে আমি কোথায় সেই কথাটাই বললাম আপনার স্যার। চিত্তে যা চাইবে তাই করবেন। খুব বেশি ঠান্ডা লাগলে খাওয়ার পর একটা প্যারাসিটামল খাবেন, নাহলে লেবুতেও না কাজ না করবে না, স্যার, গরম জলে কাজ করবে না। প্যারাসিটামল মোটেও খাবেন না, যতক্ষণ শরীর নিজে থেকে চেষ্টা না করে ততক্ষণ খুব ভালো, ওষুধের দিকে না যাওয়াটাই বেটার। ওকে, ঠিক। স্যার অ্যাপোনার ব্রাউনিটা খান, আর কিচ্ছু লাগবে না। স্যার আপনি মধু জল খাইয়েন, সব থেকে ভালো। স্যার আপনি কত কিছু খাবেন? তো না ভাই, এবার নিজের খাবারটা কাজে খেতে গিয়ে স্যার আর অন্য কিছু খাবে না। স্যার সারাদিন খাবেই শুধু। স্যার আমন্ড খেলে আমন্ডের সঙ্গে দুটো গোলমরিচ চিবিয়ে খেলে পুরো ট্যাবলেটের মতো কাজ করবে। ঠিক, মানে আমি এই যে শীতের কালে বেশিরভাগ আমি পকেটে করে ওই ইয়েটা রাখি, এই যে লবঙ্গটা। হ্যাঁ হ্যাঁ, এটা লবঙ্গ খুব বলে তো ভালো, এটাকে, ওই ফুলটা। এটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তবে উপরের ফুলটা ফেলে দিতে হয়, মানে ওপরটুকু। হ্যাঁ, ঠিক আছে, চলো এটা বলো এবার দেখি, তারপর আমরা। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? না স্যার ঠিক আছে। হ্যাঁ চলো বলো, 1 নাম্বার কি আছে? ডিনার শেষ করে সে ঘুমোতে গেল। হ্যাঁ, এটা তোমরা পারবে, বলো, আমি আর লিখবো না। হ্যাভিং হ্যাড হিজ ডিনার হ্যাভিং ফিনিশড ডিনার, দেখো, একদম দেখো, এখানে দুটো কথা আমি শুনতে পেয়েছি। একটা ভাই বলেছে হ্যাভিং হ্যাড ডিনার, হি ওয়েন্ট টু বেড, এটা তো? আচ্ছা, এই জায়গাতে একটা বিষয় রয়েছে যেটা আমার শেখানো উচিত অবশ্যই। তোমরা না নেক্সট ডে আমাকে মনে করাবে, অবশ্যই মনে করাবে, দাদা আমাদের অ্যাবসলিউট ফ্রেজ পড়াতে হবে। অ্যাবসলিউট ফ্রেজ, আমি বোধহয় তোমাদের অ্যাবসলিউট ফ্রেজ এখানে কখনো আলোচনা করিনি মনে হয়, করলেও আগে কোনো জায়গায় করেছি।
অ্যাবসলিউট ফ্রেজটা যদি এর সাথে আমরা না জানি তাহলে কিন্তু আমাদের গুলিয়ে ফেলার সম্ভাবনা প্রচুর হয়ে যাবে, বুঝতে পারলে? অ্যাবসলিউট ফ্রেজটা জানতে হবে। এই জন্য আমায় না নেক্সট ডে একটু মনে করাবে দাদা, অ্যাবসলিউট ফ্রেজটা আগে করাবে, তারপরে তুমি বাকি যা করানো করাবে, এটা আমাকে একটু মনে করিয়ে দিও। আমি একটু লিখে রাখি এখানে, নাহলে আমিও ভুলে যেতে পারি। স্যার আপনি কি সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড এই ট্রান্সফরমেশনগুলো করাবেন? নেক্সট সব করাবো ভাই। অ্যাবসলিউট ওই সেন্টেন্স ট্রান্সফরমেশন রয়েছে না, ওটা করাবো যখন তখন ওটা করাবো, ঠিক আছে? এখন আমার মূল টার্গেট যেটা, সেটা তোমাদেরকে একটু নিজে লেখার মতন জায়গাটাতে নিয়ে আসা, ঠিক আছে? বাকি তো গ্রামারের পার্টটা চলতেই থাকবে। চলো তাহলে স্যার নেক্সট দ্যাট অ্যাবসলিউট ফ্রেজ। ক্লজটাও বাকি থেকে গেছে। হ্যাঁ ওকে ওকে, আমি লিখে রাখছি, দাঁড়াও। দ্যাট ক্লজটাও বলেছিলাম, ঠিকই বলেছো। দ্যাট ক্লজে বলার কিছু নেই, জাস্ট কয়েকটা এক্সাম্পলকে দেখানো। ওকে বেশ, চলো। দ্যাট ক্লজ আর অ্যাবসলিউট ফ্রেজ, এটা আমি মনে করাবে নেক্সট ডে। তো এখানে দেখো, হ্যাভিং হ্যাড ডিনার হি ওয়েন্ট টু বেড, এই কথাটা একেবারে সঠিক। আবার যদি কেউ লেখো যে হ্যাভিং ফিনিশড ডিনার হি ওয়েন্ট টু বেড, এই দুটো কথাই একেবারে সঠিক। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, আমি এখানে হি এর আগে কমা বসাচ্ছি। কেন কমা বসাচ্ছি বলো তো? এই যে অনেকক্ষণ পর সাবজেক্ট আসছে, মানে সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে, অথচ সাবজেক্ট আসছে এই জায়গায়, অর্থাৎ অনেকক্ষণ পরে বাক্যে যখন সাবজেক্ট আসে তখন তার আগে একটা কমা অ্যাপ্লাই করতে হয়, যার কারণে এখানে কমা অ্যাপ্লাই করছি। তাই যখনই তোমরা কি বলে পারফেক্ট পার্টিসিপল যখনই ব্যবহার করবে, তখন সাবজেক্ট ইন্ট্রোডিউস হওয়ার আগে একটা কমা ব্যবহার করবে, মনে থাকবে? চলো 2 নম্বরটা বলো। আচ্ছা বলো দেখি, এইখানের হেডটা কি হিসাবে কাজ করছে? এটা হ্যাভের আজকের যে রেকর্ডেড ক্লাসটা দিয়েছি ইউটিউবে, ওখানে এটাকে খুব ডিটেলসে বলেছি। হ্যাভকে আমরা দুভাবে ব্যবহার করি, এক তো স্টেটিভ হিসাবে, আর একটা অ্যাকশন ভার্ব হিসাবে। হ্যাঁ, স্টেটিভ ভার্ব হলে হ্যাভের এক ধরনের মানে হয়, আর অ্যাকশন ভার্ব হলে আরেক ধরনের মানে হয়। হ্যাভ এটা যখন অ্যাকশন, এটা অ্যাকশন ভার্ব স্যার। এইখানে হ্যাভটা অবশ্যই, এখানে হ্যাভটা হচ্ছে অ্যাকশন ভার্ব। যখন হ্যাভটা স্টেটিভ ভার্ব তখন তার বাংলা মানে হচ্ছে থাকা, ঠিক আছে? আর অ্যাকশন ভার্ব মানে যখন হয় তখন খাওয়া বা পাওয়া বা নেওয়া, এই ধরনের সেন্স আসে, বুঝতে পারলে? খাওয়া, পাওয়া, নেওয়া, এই ধরনের সেন্স আসে হচ্ছে হ্যাভকে যখন অ্যাকশন ভার্বে ইউজ করবে। আর স্টেটিভ ভার্বে ইউজ করলে শুধুমাত্র থাকা। যেমন আই অ্যাম হ্যাভিং আ ডগ, এটা কখনো বলা যায় না। আমার একটা কুকুর আছে মানে আই অ্যাম হ্যাভিং আ ডগ, এটা বলতে পারি না, কারণ হ্যাভ মানে যখন থাকা, তখন এটা কখনোই অ্যাকশন ভার্বে যাবে না, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না। অর্থাৎ কি, স্টেটিভ ভার্বকে কখনোই মনে রাখবা যে স্টেটিভ ভার্ব কখনো কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না, অ্যাকশন ভার্বকে কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারবে, কিন্তু স্ট্যাটিক ভার্বকে নয়। যেমন একটা স্ট্যাটিক ভার্বের এক্সাম্পল দেখো, নো, KNOW, নো মানে কি, জানা বা চেনা, তাই না? মানে কখনো তুমি এরকম বলতে শুনবে না যে আই অ্যাম নোয়িং হিম বা আই অ্যাম নোয়িং হার, এমনটা কোনোদিন হয় না। আই নো হার অথবা আই ডু নট নো হার, এইটাই হতে পারে। বাকি আই অ্যাম নোয়িং হার এমনটা হয় না, আমি তাকে চিনছি। হয় মনে হয় না? হয়। কিসে হয়? জিরান্ড না, ওই যে মনে করো যে বিয়ে ঠিক হয়ে যাওয়ার আগে কয়েক মাস সময় থাকে না, তখন মনে করো যে এ একটা ছেলে আর এ একটা মেয়ে, এমনকি এই স্টেজে আমিও আছি। তো এই 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 ছেলের সঙ্গে পূর্বরাগ। তাই জন্য স্যার আপনি ভালো করে উপলব্ধি করছেন, হ্যাঁ, ঠিক আছে? এটা হচ্ছে মেল, এটা ফিমেল, এদের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তা এখন ব্যাপারটা হচ্ছে মেলটি বলছে ফিমেলটিকে যে চলো না একটু ঘুরে আসি, তো ফিমেল বলছে হ্যাঁ চলো যাই। এরা যখন দুজনে ঘুরতে যাচ্ছে, তখন এই ফিমেলের কোনো বান্ধবীর সঙ্গে বা কারোর সঙ্গে দেখা হলো, বলে এই ভাই এখনও তোদের বিয়ে হয়নি, যাচ্ছিস কি ব্যাপার, কোথায় যাচ্ছিস, কি করতে? তখন বললো আরে ভাই আই অ্যাম নোয়িং হিম, এ বলবে তখন, তাই না? আমি ওকে চিনছি জানছি, এই জন্যই তো ঘোরাফেরা করছি, এরকম এই সেন্সে হতে পারে। বাকি যদিও এটা গ্রামাটিক্যালি কিন্তু ইনকারেক্ট। হ্যাঁ, স্ট্যাটিক ভার্বকে কখনো কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না, যোগ সাপোর্ট ছেড়ে দাও। তারপরে বলো। বইটি পড়ে আমি তা ফিরিয়ে দিলাম। বেশ, বইটি পড়ে আমি তা ফিরিয়ে দিলাম, কি লিখেছো? হ্যাভিং রেড দ্য বুক আই রিটার্ন।
ভেরি গুড। হ্যাভিং রেড দ্য বুক আই রিটার্নড ইট, ফুল স্টপ। রিটার্নের পরে কিন্তু ফুল স্টপ দিও না, রিটার্নের পরে ইট লিখে ফুল স্টপ দেবে। এখন কথা হলো কেন, সবসময় একটা জিনিস এখানে খেয়াল তা রাখবা, যখনই তাটা না, যখনই ট্রানজিটিভ ভার্ব লিখবা না, ট্রানজিটিভ ভার্ব যখনই ব্যবহার করবে তারপরে অবজেক্ট ছাড়া সে কিন্তু ইনকমপ্লিট, এটা মাথায় রাখতে হবে। ওকে, যখনই আমি কোনো ট্রানজিটিভ ভার্ব লিখছি, ট্রানজিটিভ ভার্বের পরে আমাকে অবজেক্ট লিখতেই হবে, আদারওয়াইজ ইট ইজ ইনকমপ্লিট। এবং এই কনসেপ্ট থেকে কিন্তু এসএসসিতে বারবার প্রশ্ন দেয় আর কি, এখনও দেয়। তারপরে বলো, 3 নম্বর। চাকরি হারিয়ে সে দুঃখিত হয়ে পড়লো। হ্যাঁ, ভেরি গুড। কি করেছো? having Having lost the job, হ্যাভিং লস্ট হিজ জব, having lost his job, হ্যাভিং লস্ট হিজ জব, কমা, তারপর He saddened. হি স্যাডেন্ড, এমন শব্দ ব্যবহার করো না, লেখো He হি became sad. আপসেট বা স্যাড। ইয়েস, হি বিকেম আপসেট অর স্যাড লেখো। আপসেট শব্দটা সুন্দর। আপসেট, আপসেট মানে মানে দুঃখিত হওয়া, কষ্ট পাওয়া। হ্যাঁ, মানে স্যাডেরই সাবস্টিটিউট। স্যাডটা তো স্যার আগেরটা কি বললেন স্যার, আমার লেখা হলো না, একটু আগেরটা বলবেন? বলেছিলাম যে হ্যাভিং রেড দ্য বুক, কমা, আই রিটার্নড ইট, ফুল স্টপ। হ্যাভিং রেড দ্য বুক, হ্যাভিং রেড দ্য বুক আই রিটার্নড ইট, RETURNED, রিটার্নড ইট। ওকে, চলো আমি লিখে দিচ্ছি সাথে সাথে। আর 3 নম্বরটা হয়েছে হ্যাভিং লস্ট হিজ জব হি বিকেম আপসেট, অথবা স্যাড লিখতে পারো। তারপরে 3 নম্বর বলো। 4 নাম্বার স্যার, 4 নম্বর বলো। ঘর পরিষ্কার করে সে সে বিশ্রাম নিল। হ্যাঁ, ঘর পরিষ্কার করে সে বিশ্রাম নিল। হ্যাভিং হ্যাভিং clean the room, রেস্ট, হ্যাভিং ক্লিনড দ্য রুম, She or he হ্যাঁ, took rest. সি অথবা took হি rest. টুক রেস্ট। ভেরি গুড, সে বিশ্রাম নিল, সাবাস। তারপরে এই 1 মিনিট দেখো, এইটা মারাত্মক ভুল হচ্ছিল আমাদের। দেখো, হ্যাভিং ক্লিনড দ্য রুম হি টুক রেস্ট, এরকম লিখেছো সবাই? হ্যাঁ আচ্ছা, মনে রাখবা, টেক, রেস্ট, তারপর মেক, নয়েস, এই ধরনের কথাগুলোয় না, এদের আগে একটা অবশ্যই ইনডেফিনিট আর্টিকেল ইউজ করবা। এ, টেক আ রেস্ট, মেক আ নয়েস, এটা সঠিক। ওকে, সেখানে একটা এ দিয়ে দাও, এটা একটুখানি মাথায় থাকবে যেন। হ্যাঁ, তারপরে বলো 5 দাগ। একবার ফেল করে সে আবার চেষ্টা করলো। ভেরি গুড, একবার ফেল করে সে আবার চেষ্টা করলো। কি লিখেছো? Having failed once, he tried again. হ্যাভিং tried ফেলড হোয়াট? again. হ্যাভিং ফেলড হোয়াট? one time, Having failed once. দেখো, একবার মানে এখানে না ওয়ান্স শব্দটা He tried again. শোনো, ওয়ান্স শব্দটা ইউজ করবে। হ্যাঁ, ওয়ান টাইম ইউজ করবে না, ওয়ান টাইমটা ভালো শোনায় না, ওয়ান্স ইউজ করবে। তাহলে না, দাঁড়াচ্ছে এটা। once তো বললাম দাদা। হ্যাঁ, ঠিকই, আমি তাহলে শুনিনি। হ্যাঁ, হ্যাভিং না ফেলড, স্যার আমি অন টাইম বলেছি। হ্যাঁ, হ্যাভিং ফেলড ওয়ান্স, ONCE, হ্যাভিং ফেলড ওয়ান্স, একবার বিফল হওয়ার পরে, কমা, কি আছে? He tried He again. tried. হি ট্রাইড অ্যাগেন। ভেরি গুড, চলো, হি ট্রাইড অ্যাগেন। হ্যাঁ, সাবাস। তারপরে পড়াশোনা করে সে খেলতে গেল। বেশ, বলো কি লিখেছো? হ্যাভিং কমপ্লিটেড হিজ স্টাডি, His completed lesson হবে না তো, went complete, আচ্ছা, এমন ঠিক লিখেছো তোমরা সবাই। তবে এভাবে লেখো তো, হ্যাভিং স্টাডিড, কমা, হি অর শি ওয়েন্ট আউট টু প্লে, স্টাডিড বানানটা কি বললেন? STYDEID। চলো আমি লিখে দিই, লেখো হ্যাভিং। তোমরা যে কমপ্লিট লিখেছো না, তোমরা একদম ঠিক লিখেছো, বাকি আমি আরও কনডেন্স করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। হ্যাভিং স্টাডিড, STUDIED, হ্যাভিং স্টাডিড, কমা দাও, হি অর শি ওয়েন্ট আউট টু প্লে, ওয়েন্ট আউট টু প্লে। এবার যদি মনে করো যে আউট দেবে না, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে বলো। ভালোভাবে ঘুমিয়ে এসে সতেজ বোধ করলো। ওকে, কি লিখেছো? Having slept well,
হ্যাভিং স্লেপ্ট ওয়েল, ভেরি গুড, হ্যাভিং স্লেপ্ট ওয়েল, he felt energetic. হি ফেল্ট এনার্জেটিক। এনার্জেটিক না লিখে ফ্রেশ লেখো, আরও ভালো হবে। হ্যাঁ, কারণ যদি এ জিম টিম করে আসতো তাহলে এনার্জেটিক ফিল হতো। ঘুমিয়ে উঠেছে, সতেজ লাগছে। তারপরে বলো। লাঞ্চ রান্না করে সে সবাইকে ডাকলো। হ্যাঁ, হ্যাভিং হ্যাভিং Having finished lunch. না না না, হ্যাভিং কুকড Cooked. লাঞ্চ, Lunch. কমা শি She called everyone. কল্ড এভরিওয়ান। একবার একটা ভাবো যে আমাদের সমাজ কতটা পিতৃতান্ত্রিক। হ্যাঁ, এমনকি আমিও এখানে শি কেন স্যার লিখলাম? আপনি হি লিখলেন না, শুধু রান্না সি করলে লিখলেন, সি। এটাই বলতে চাচ্ছিলাম। তার মানে এটা আমি আমাদের হি মাইন্ডসেট বললাম হয়ে না। গেছে, সরি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে হি লেখা উচিত। হ্যাভিং কুকড লাঞ্চ হি কল্ড এভরিওয়ান। লাঞ্চটাকে রান্না করে সে সবাইকে ডাকলো। ওকে, চলো তারপরে। প্রবন্ধ আসলে লিখে সে তা জমা দেখো, দিল। এটা এই মানে পিতৃতান্ত্রিক সমাজকে শুধরাতে গিয়ে আমি যা রান্না করব সবাই খেয়ে তো গালমন্দ করবে, তাই না? এই জন্য সেই ঠিক আছে। স্যার 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 ব্যাপারটা তো সেরকম নয়। বিষয়টা আজকে দুপুরবেলা নেমন্তন্ন বাড়িতে খেতে গেছিলাম, ওখানে তো সব ছেলেরাই রান্না করলো দেখলাম, হ্যাঁ ঠিক। পুড়িয়া ঠাকুর। স্যার বড় রান্নাগুলো কিন্তু ছেলেরাই করে। কিন্তু না ভালো স্যার, রান্নাগুলো মাই ওটা করে। বিষয়টা আলাদা স্যার। বিষয়টা হচ্ছে কি, আমি একটা কথা বলছি, এই যে বলে যে নারী স্বাধীনতা, এই যে শব্দটা এই আসছে, মরেছে। এইটা আসলে তো এইটা তো মেন কথা। তো মানে আমরাই তো কম স্বাধীনতা দেওয়া আছে নাকি? তারপরেও মানে বসতে মানে শুয়ে দিয়েছে, তারপরেও আর খেতে মিটছে নাই, এই রকমের বিষয় একটা। আসলে কন্ট্রোল এক মিনিট, এক মিনিট, হোয়াট ইজ দ্য কন্ট্রোল ভাই? তোর এক মিনিট, কন্ট্রোল এক মিনিট, শোনো শোনো শোনো, আমি বলি। ব্যাপারটা হচ্ছে, বাংলার বাঘ এই আশুতোষ। শোনো শোনো, আমি বলি তুমি যে কথাটা বলছো সব ঠিক আছে, বাট মাইন্ডসেট ইজ দ্য মেইন থিং। ওকে, আমি এই এক্স্যাক্টলি তাই এক্সাম্পলটা, স্যার, ভালো করে এক্স্যাক্টলি। শোনো, ভালো করে শোনো, আমি এই এক্সাম্পলটা লেখার সময় এখানে আমি সিটা কেন লিখলাম? ওয়াই? বিকজ মাই মাইন্ডসেট মাথার ইজ, মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, বিকজ মাই মাইন্ডসেট ইজ যে লাঞ্চটা যে কুক করবে সেটা মেয়েরাই করবে। কারণ আমার Question is মা here. আমাকে খেতে ডাকে, তাই আমি Yes. অভ্যস্ত হয়ে গেছি। একদম তাই মাথার ভাই। ভিতরে ঢুকে গেছে, মজ্জায় ঢুকে গেছে এইটা যে হচ্ছে, পুরুষরা সমাজে আছে মানে তার দায়িত্ব হচ্ছে সংসারটা চালানো, ইনকাম করে, এটা মাথায় ঢুকে হ্যাঁ। গেছে। সো এই আমাদের কোশ্চেনটা mindset। এখানেই, হ্যাঁ এটাই ভাই, অন্য কিছু নয়। দেখো, একটা ছেলে জন্মাবে মানে তাকে সংসারের দায়িত্ব নিতে হবে, এটা মাইন্ডসেট। নজরুলের সুন্দর একটা লেখা আছে যে নারী বহে নর বহে হাল, নারী বহে একটা, আমি তোমাদের একটা গ্রুপে পাঠাবো। হ্যাঁ, খুব সুন্দর লেখা। স্যার মায়েদেরকে, কালকেই আমার বউ একটা কথা বলছিল, যেটা আমরা সবসময় বলি যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু তারপরে আর একটা লাইন, সেটা আমরাই গুণবান পতি যদি হয় তার শোনে। হ্যাঁ স্যার, গুণবান পতি যদি থাকে তার শনে। হ্যাঁ, এই লাইনটা আমরা অ্যালুপ করে দিয়েছি, আমরা সবসময় একদম। নারীদেরকে ওই জায়গায় রেখেছি। ঠিক 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 না, আমাদের বাচ্চারা যখন আসবে না আমাদের ঘরে, তাদেরকেও আমরা এগুলোকে শেখাবো ধীরে ধীরে, আস্তে আস্তে। কারণ এই মাইন্ডসেট তো সমাজের ব্যাপারটা, এটা চেঞ্জ এত দ্রুত হয় না। আর আমার ওরা শিখেই আসবে স্যার। একদমই তাই। ভাই যেটা বলছে না ভাই, ওটা তো জেনারেল ফর্মে বলছে, ও বিভিন্ন ধরনের খোঁজ থেকে বলছে। কারণ নারী স্বাধীনতা মানে উলঙ্গ হয়ে কলকাতার রাজপথে ঘুরে বেড়ানো নয়। মেয়েদের না স্বাধীনতা স্যার, মানে অ্যাকচুয়ালি লিভ টুগেদার সৌরভ করা নয়। কথাগুলো বলার পিছনে কারণ আছে, কারণ ও প্রচন্ড সমাজ থেকে অনেক কিছু পায়নি স্যার, মানে ও স্টপ স্টপ, আমার কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই ভাই, আমি নিজে স্বয়ং সম্পূর্ণ। ও কন্ট্রোল কন্ট্রোল বলে না, ও স্যার কন্ট্রোলের চাল ডাল গম কিছুই পায় না, ওই জন্য কন্ট্রোল করতে পারে না স্যার, ঠিক আছে? আমাকে নিয়ে ভাই খেলতে পারিস না ভাই, প্লিজ ওকে, বন্ধ কর, বন্ধ কর। ঠিক আছে, আচ্ছা আরো সময় আছে, আমার দেখলে হাসবে ভাই, ঠিক 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 ওকে, না ঠিক আছে, এটা চলে, অসুবিধা নেই। আমরা একটা ক্লাসে আছি এতদিন ধরে এবং দীর্ঘদিন ধরে থাকবো, বন্ধুত্বটা হওয়াটা খুবই দরকার এবং তোমাদের মধ্যে যে বন্ধুত্বটা তৈরি হয়েছে আমি খুব খুশি। ওকে, বেশ, তারপরে বলো তো ভাই। প্রবন্ধ লিখে সে তা জমা দিল। ভেরি গুড, কি লিখেছো? হ্যাভিং রিটেন দ্য প্রোজ হি, প্রবন্ধ মানে এসে, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। হ্যাভিং রিটেন দ্য এসে, কমা হি সাবমিটেড ইট।
ওকে, সাবমিটেড। হ্যাঁ সাবমিটেড ইট, জমা দেওয়া, সাবমিট করা, SUBMITTED, হ্যাঁ সাবমিটেড। দেখো এই সাবমিটেডটা কিন্তু এই স্পেলিং কারেকশনে দেয়, SUBMITTED, সাবমিটেড। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার আগের দিনে আপনি একটা ওয়ার্ড লিখেছিলেন কালার, হ্যাঁ COLOR, দেখো আবার এটা COLUR, হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মডার্ন ইউজ, এটা হ্যাঁ আর মডার্ন হচ্ছে ইউজ, ওল্ড ইউজ। আর ওল্ড ইউজে আছে COLOUR, দুটোই সঠিক এখন। ওকে হ্যাঁ স্যার, এখন যদি কখনো যদি দুটো অপশনই দিয়ে দেয় না যে না এটা তো পরীক্ষায় জিজ্ঞেস করবেই না, আর তোমার লেখার মধ্যে তুমি দুটোকেই লিখতে পারো, যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ তারপরে বলো টাকা উপার্জন করে সে একটি গাড়ি কিনলো। কি করেছো? হ্যাভিং আর্নড মানি বট আ কার। হ্যাভিং আর্নড মানি হি বট আ কার। ওকে, এটা সবাই লিখেছো তো? এই মেয়েরা হ্যাঁ। সি লিখবে, আমাকে কেউ দোষারোপ দেবে না। স্যার এখানে একটা কথা বলি যে দাদাটা বলছিল যে সবসময় আমি মেয়েরা গাড়ি কেন কি কেন আসলো স্যার, মেয়েরাও তো কিনতে পারে গাড়ি। ওটাই বলে দিলাম, মেয়েরা ও তো সি বলে লিখবে। দিয়েছে। আমি নিজের ইনকামে বাইক কিনেছি, গাড়ি কিনেছি, তাই আমি হি বললাম আমার জন্য। ঠিক আছে চলো। ওকে তাহলে এটা গেল, 1 মিনিট কত বাজে দেখি, 90। আচ্ছা চলো আমরা এবার যেটা মূল কাজ করতে চাচ্ছিলাম সেটা এটা। বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে হেঁটে রাহুল একেবারে ভিজে গেল। আচ্ছা কাজ করি, এই প্যারাগ্রাফগুলোকে আমি তোমাদের বাড়িতে একবার করতে দিই, তারপর এটাকে নেক্সট ডে এটাকে করব আমি। নেক্সট ডে যেহেতু তোমাদের অ্যাবসলিউট ফ্রেজ আর দ্যাট ক্লজটা করাবো, ওটার পরে বেসিক্যালি দাদা এটা তো ট্রান্সলেশন, তাই তো? হ্যাঁ বেসিক্যালি ট্রান্সলেশন, এবং এই ট্রান্সলেশনের মধ্যে আমি যেটা ইউজ করেছি সব জায়গাতে এই পার্টিসিপলের ইউজটাকে করেছি, কোথাও ফ্রেজ হিসাবে, কোথাও অ্যাডজেক্টিভ হিসাবে, ইত্যাদি ইত্যাদি। ওকে বুঝলাম সো দাদা। নাও এটা 1 নম্বর। চলো এবার স্ক্রিনশট নাও তো, দেখা যাচ্ছে তো এগুলো নাকি? হ্যাঁ দাদা। নাকি ছোট হ্যাঁ হয়ে দাদা। যাচ্ছে? ওকে এটা 2 নম্বর। এবার স্ক্রিনশট নাও। মনে করো লিখতে গিয়ে যদি কোথাও কোনো শব্দ জানতে হয়, মনে করো বাংলা জানছো না, আমাকে একবার মেসেজ করবে, আমি বলে দেব। চলো এটা লেখো 3 নম্বর। হয়েছে? তারপর এটা 4 নম্বর, স্ক্রিনশট নাও। পরীক্ষার হলে বসে থাকা ছাত্রছাত্রীরা চুপচাপ প্রশ্নপত্র পড়ছিল। আর তারপর লাস্ট ওয়ান 5 নম্বর। এবার এটা স্ক্রিনশট নাও। এই কয়টাকে বাড়িতে সুন্দর করে লিখবে, লিখে নেক্সট ডে আমি এটাকে করাবো। আর তার আগে যদি তোমরা কেউ খাতা দেখাতে চাও তাহলে অবশ্যই খাতাটা PDF করে আমায় জমা দেবে, ছবি তুলে PDF করে। PDF করার জন্য আমি একটি অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি, DOC, ডক স্ক্যানার, SCANNER, ডক স্ক্যানার। দেখবে যে এটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডক স্ক্যানার, এটা ওই গ্রিন ইন্টারফেস পাবে, গ্রিন সবুজ, একটু সবুজ টাইপের। তাই আছে, ইউজ করি দাদা। হ্যাঁ ডক স্ক্যানারটা হচ্ছে সব থেকে বেটার, যেখানে কোনো ওয়াটারমার্ক থাকে না, এবং যত খারাপ ছবি হোক সেটাকে ভালো করে PDF এ কনভার্ট করে দেয়। সো ডক স্ক্যানারটা ইউজ করবে। ডক স্ক্যানার দিয়ে তোমরা ছবি তুলে ওটাকে করে পাঠাবে। ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করে দিই। ভালো থেকো সবাই। বলছি স্যার 1 নম্বরটা একবার দিন স্যার। 1 নম্বরটা আরেকবার দেবো, এ নাও। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে দুটো দিন, দুটো দুটো। স্যার 4 নম্বরটা আচ্ছা আমি আরো একবার দিচ্ছি, এটা 1 নম্বর, যার যার নেওয়ার নিয়ে নাও। এটা 2 নম্বর, যার যার নেওয়ার নিয়ে নাও। এটা 3 নম্বর, যার যার নেওয়ার নিয়ে নাও। এটা 4 নম্বর। ওকে এটা 5 নম্বর। আমাকে যদি খাতা দেখাতে চাও তাহলে ডক স্ক্যানারে PDF করে আমাকে পাঠাবে। হ্যাঁ PDF করে পাঠাবে। ওকে তাহলে গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই। স্যার গুড নাইট।